বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা, আজকের আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র কিভাবে তোমরা দ্বিতীয় পত্রে 30 নম্বর সহজে দাগাতে পারবে, নিজের মেধা থেকে দাগাতে পারবে, সে বিষয় নিয়ে আমি একটি লেকচার দিতে চাই। আমি তোমাদের অনলাইন অফলাইন সিদ্দিকী স্যার অনেক ক্লাসই তোমরা পড়ো, তারপরও পরীক্ষার হলে আমরা দেখতে পাই অনেকেই অন্যের তা দেখে সেকেন্ড পেপার দাগাবার চেষ্টা করে। আসলে এটা কোনো অবস্থাতেই দেখে দাগাবার বিষয় নয়, এটা তোমার মেধা থেকে বুঝে দাগাতে হয়। এবছর যারা এসএসসি পরীক্ষা দিল, যাদের পরীক্ষার ফল খুবই শীঘ্র প্রকাশ পাবে, তাদেরকেও আমরা দেখেছি ভালো ভালো স্কুলের স্টুডেন্টরা, তারা খুবই ব্যাকগ্রাউন্ড ভালো, সায়েন্সের কমার্সের ভালো ভালো স্টুডেন্ট, তারাও বলে স্যার আমার 20টা হয়েছে, 22টা হয়েছে, 23টা হয়েছে। তাই আমি সর্বস্তরের ছাত্রীদেরকে লক্ষ্য করে বলতে চাই, এখন সারা বাংলাদেশে অভিন্ন প্রশ্ন হতে যাচ্ছে। যারা এখন ইন্টার পরীক্ষা দিচ্ছে, ইন্টারের বাংলা প্রথম পত্র 2টা হয়ে গেল, ইংরেজি 2টা হয়ে গেল, সবই সারা বাংলাদেশে একই প্রশ্ন। বিধায় এখন যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তাদের বাংলা দ্বিতীয় পত্রে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত সে সম্পর্কে আমি একটু কথা বলার ইচ্ছা রাখি, আল্লাহ তাআলা যদি বলার সুযোগ দেয়। বর্তমানে যারা 9 এবং 10, তাদের এখন সিলেবাস কোনো শর্ট নেই, ফুল সিলেবাসে পরীক্ষা হবে। যারা 27-এ পরীক্ষা দিবে অথবা 28-এ পরীক্ষা দিবে, তাদের প্রত্যেক স্কুলে সিলেবাস দিয়ে দিয়েছে। সেখান থেকে তোমরা নবম দশম বইটা 2 বছর আমরা পড়ি, কিন্তু 2 বছর পড়ার পরেও অনেক ছাত্র ছাত্রীকে দেখা যায় কারক বলো, সমাস বলো, বিভক্তি বলো, প্রত্যয় বলো, বাক্য রূপান্তর বলো, শব্দ বলো, তারপরে নির্দেশক বলো, আবেগ বলো, যোজক বলো, বিশেষ্য বলো, বিশেষণ বলো, সর্বনাম বলো, ক্রিয়া বলো, অনুসর্গ বলো, কোনোখান থেকেই প্রশ্ন আসলে সে নিজের থেকে পারে না, বরং আন্দাজে ডাক দেয় যদি লাইগা যায়। যারা শিক্ষাকে ক্যারিয়ার হিসাবে গঠন করতে চাও, যাদের ভবিষ্যৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, যে কোনো সেক্টরে তুমি যেতে চাও, তোমার ভালো রেজাল্টের কোনো বিকল্প নেই, আমিও জানি। কিন্তু ভালো রেজাল্ট দ্বারা তুমি এক জায়গায় ঢুকতে পারবা, কিন্তু ওখানে তুমি স্কিল না থাকলে, দক্ষতা না থাকলে তুমি টিকে থাকতে পারবে না। তাই আমি আজকের যারা নবম দশমে পড়ো, তোমরা বাংলা দ্বিতীয় পত্রটা এমনভাবে পড়বে, যে কোনো জব সলিউশন, বিসিএস থেকে শুরু করে যে কোনো পরীক্ষায় যেন তুমি বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউটা তোমার মেধার মাধ্যমে দাগাতে পারো। তাই এখন তোমার কিভাবে প্রস্তুতি নেবে? তোমার শ্রেণী শিক্ষক যেদিন যে ক্লাসটা করাবে, অবশ্যই সে হোয়াইট বোর্ড ব্যবহার করে। আমরা কলেজেও এখন হোয়াইট বোর্ড ব্যবহার করি, বিধায় স্কুল শিক্ষকরা তো আরও বেশি করে। হোয়াইট বোর্ড যখন ব্যবহার করবে, ওদিকে ভালো করে তাকাবে। যেমন ম্যাডাম বা স্যার যখন তোমাকে কারক পড়াবে, কারকের যে কথাগুলো বলে ভালো করে শুনবে, শোনার পরে তুমি বাসায় এসে রিডিং পড়বা।
রিডিং পড়ার পরে ওখানে প্রশ্নের সাথে উদাহরণ দেওয়া থাকে এবং বইয়ের শেষে অনুশীলন দেওয়া থাকে। আমি যত বছরের প্রশ্ন দেখেছি বইয়ের যে উদাহরণটা ওটাই পরীক্ষায় দেয় এবং বইয়ের যে সাথে অনুশীলন আছে ওখান থেকেই দেয়। বিধায় তোমরা এটা সুন্দর করে স্যারদের কাছ থেকে বুঝে বুঝে তারপর বইটা সলভ করবা। যেমন আমি তোমাদেরকে একটু কথা বলি, কারক সম্পর্কে একটু কথা বলি সুন্দর করে। বাবা বাড়িতে আছেন। আমি কিন্তু আজকের অধ্যায়ভিত্তিক ক্লাস নিচ্ছি না, মানে একটু গাইডলাইন কীভাবে বাংলা দ্বিতীয় পত্র প্রস্তুতি ভালোভাবে নেওয়া যায়। বাবা বাড়িতে আছেন। এখন তোমার নিচে দাগ দেওয়ার হলো বাড়িতে, এটা কোন কারণ? সম্প্রদান, অপদান, অধিকরণ, কর্ম। এখন তুমি তো কলম চাবাইয়া আন্দাজে দাগ দাও, কিন্তু তুমি যদি বেসিকলি ভালো ছাত্রছাত্রী হয়ে থাকো, তোমার যদি জানা থাকে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট বিষয় বুঝালে সেটা অধিকরণ কারক হয়। আর অধিকরণ কারক স্বাভাবিকভাবে সপ্তমী বিভক্তি হয়। সপ্তমী বিভক্তির অক্ষর হলো অন্ত্যেষ্টিয়া এ এবং তে। যারা আমার লেকচারটা শুনতে আসো ভালো করে শুনবা। বাবা বাড়িতে আছেন, বাড়িতে একটা নির্দিষ্ট স্পট, নির্দিষ্ট জায়গা। এখানে বাড়িতে, এখানে তে বিভক্তি আছে, তাহলে আমরা এটা দাগাতে পারি অধিকরণ কারক। তাহলে আমার ম্যাডাম থেকে, স্যার থেকে এই বিষয়টা জানতে হবে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট বিষয় বুঝালে সেটা অধিকরণ কারক হয়। অর্থাৎ ক্রিয়াটা, অর্থাৎ যেটা আমরা কারকের থেকে যেটা আমি বের করব, দেখব ওটা নির্দিষ্ট সময় বোঝায় কিনা, নির্দিষ্ট স্থান বোঝায় কিনা, নির্দিষ্ট বিষয় বোঝায় কিনা, তাহলে ওটা মনে করব অধিকরণ কারক। এবং তে, হাতিতে, রাত্রিতে, বাড়িতে, এখানে তে সপ্তমী বিভক্তির অক্ষর। প্রিয় ছাত্র ছাত্রীরা, এভাবে যদি আমরা এখন থেকে বাংলা দ্বিতীয় পত্র খুঁটে খুঁটে বুঝে বুঝে পড়ার চেষ্টা করি, তাহলে আমার বাংলা দ্বিতীয় পত্রে 30 মার্ক পেতে কোনো রকম ঝামেলা, কোনো রকম কষ্ট হবে না। একেবারে দ্বিতীয় পত্র তুমি 10 মিনিটের মধ্যে দাগাতে পারবে। প্রিয় ছাত্র ছাত্রীরা, এখন সারা বাংলাদেশে একই প্রশ্ন হবে, বিধায় বাংলা দ্বিতীয় পত্রে যদি তুমি 80 পেতে চাও, তোমার কোনো অবস্থাতেই গ্রামারের 30-এ 30টাই দাগাতে হবে, একটা কম দাগালো হবে না, এবং সেটা রাইট হতে হবে, সঠিক হতে হবে। এরপরে তুমি মনে করো পদ থেকে প্রশ্ন আসলো, পদ থেকে প্রশ্ন আসলো, যেমন আমি তোমাদেরকে বলি, পদ থেকে প্রশ্ন আসলো পদ্মা সেতু, বাংলাদেশ, এটা কোন ধরনের বিশেষ্য? তুমি যদি ভালো করে বুঝে পড়তা বা স্যারদের কাছ থেকে ভালো শিখতা, অর্থাৎ যে পদ দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় সেটা বিশেষ্য, কাইন্ডস অফ নেম, ওই বিশেষ্য পদটা যদি নির্দিষ্ট হয় তাহলে সেটা নাম বিশেষ্য হবে। তোমার বইতে ওটার বিকল্প আর একটা নাম দিয়েছে সংজ্ঞাবাচক বিশেষ্য। আবার বুঝো, পদ্মা সেতু এটা নাম, এটা বিশেষ্য, তাতে কোনো সন্দেহ নেই। পদ্মা সেতু দ্বারা যমুনাকে বোঝায় নেয়, পদ্মা সেতু দ্বারা বুড়িগঙ্গাকে বোঝায় নেয়, পদ্মা সেতুকেই বুঝিয়েছে। বিধায় এটা বিশেষ্যের যে 6টা প্রকার, এর মধ্যে একটা হলো নাম বিশেষ্য অথবা সংজ্ঞাবাচক বিশেষ্য। তাহলে আমরা জানলাম প্রথম হইতে হবে নাম, তারপর হইতে হবে ওটা সুনির্দিষ্ট, এটা বুঝাইলি সেটা হবে নাম বিশেষ্য। এভাবে তোমরা তোমার স্যারদের কাছ থেকে, ম্যাডামের কাছ থেকে ভালো করে পড়বে। এরপর আর একটা বলি, তোমরা ভালো করে বুঝবে। পানি, লবণ, লোহা, সাপোজ লোহাটাই বলে তোর আসলো, তোমার নিচে লেখলো লোহা কোন ধরনের বিশেষ্য? নিচে লেখা রইল নাম বিশেষ্য, জাতি বিশেষ্য, সমষ্টি বিশেষ্য, বস্তু বিশেষ্য ইত্যাদি।
এখন তুমি তো কলম চাবাও কোনটায় দাগ দেবো কোনটায় দাগ দেবো। আর তোমার যদি বেসিকেই জ্ঞানটা থাকতো, বিশেষের মধ্যে একটা প্রকার আছে বস্তু বা দ্রব্যবাচ্য, যে বিশিষ্ট পদটা নাম হবে বটে কিন্তু সেটা হবে জড় পদার্থ। জড় পদার্থ মানে যার জীবন নাই, যার জীবন নাই। এবং ওই জড় পদার্থ দুইটা জিনিসে ব্যবহার হয়, মাপাও যায় গোনাও যায়। আবার বোঝো লোহা, লোহাটা নাম বিদায় বিশিষ্ট কোনো সমস্যা নেই, কিন্তু লোহার জীবন নাই, জড় পদার্থ তাতেও সন্দেহ নেই। কিন্তু এই লোহাটা মাপাও যায় প্রয়োজন বোধে এবং বাজার থেকে গুণে গুণেও আনা যায়। এখন তুমি যদি ভালো স্টুডেন্ট হও তাহলে স্যার কী বলছে, লোহাটা বিশিষ্ট, এটা বিশিষ্টর প্রকার, তাতে কোনো সন্দেহ নেই। এখন কোন প্রকারে? লোহাটা জড় পদার্থ, এটা তো জীবন নাই। এই লোহাটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি, এটা বাজার থেকে মাপাও যায় এবং গোনাও যায়। বিধায় এই থিমগুলো যদি থাকে, প্রথম হইতে হবে নাম, তারপর হইতে হবে জড় পদার্থ, তারপর হতে হবে এটা মাপার যোগ্য এবং গণনার যোগ্য। তাহলে তুমি এটাই দাগ দেবা বস্তু বা দ্রব্যবাচক বিশিষ্ট। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আমি কিন্তু তোমাদের চ্যাপ্টার ভিত্তিক পড়াচ্ছি না, মানে কীভাবে তুমি বাংলা সেকেন্ড পেপারটা ভালো করে দখলে নিবে, কিভাবে পরীক্ষার সময় মেধা দিয়া দাগাতে পারবে। যেমন এইবার যারা ইন্টার পরীক্ষা দেয়, আমি গার্ডের সময় দেখলাম অনেক ভালো ভালো কলেজের ছাত্ররা সেকেন্ড পেপার, বাংলা সেকেন্ড পেপার, ইংরেজি সেকেন্ড পেপার এত সুন্দর করে লিখেছে, তাদের 2 ঘন্টায় পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। বিধায় তারা বেশি অর্জন করেছে। তারা দেখলাম কালকের ইংরেজি সেকেন্ড পেপারে গেল, তারা কিভাবে রাইট অফ ভার্ব, আর্টিকেল তারা কিভাবে সুন্দর করে মুহূর্তের মধ্যে লিখেছে। এভাবে গ্রামারটা অর্জন করতে হবে প্রিয় ছাত্রছাত্রীরা। এরপরে মনে করো তোমার যদি সমাজ থেকে আসে, সমাজ, ছাত্ররা সাধারণত সমাজটাকেই বেশি ভয় পায়। সমাজ থেকে প্রশ্ন আসলে তুমি যদি বুঝে বুঝে পড়তে পারো তাহলে ওটা পানির মতো উত্তর দেওয়া যাবে। যেমন সাপোজ মনে করো আমি তোমাদের বললাম মাতা পিতা, এটা কোন সমাজ? এখন অনেকে চিন্তা করে এটা দ্বিগু না তৎপুরুষ না কর্মধারায় না অব্যয়ভাব না বহুব্রীহি। তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি দেখবা মাতা পিতা দ্বন্দ্ব সমাসের কয়েকটা নিয়ম আছে। এর মধ্যে একটা নিয়ম হলো, যেটা দ্বন্দ্ব সমাস হবে সেটার পূর্বপদ পরপদের মধ্যে মিল থাকবে। যেমন দেখো আমি বলি মাতা পিতা মিল আছে, টাকা পয়সা মিল আছে, হাট বাজার মিল আছে, 9-6 মিল আছে, আয় ব্যয় মিল আছে, মিল আছে। তাহলে দ্বন্দ্ব সমাসের 1 নম্বর নিয়ম হলো পূর্বপদ এবং পরপদ মিল থাকতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, 2 নম্বর নিয়ম হলো যেটা দ্বন্দ্ব সমাস হবে সেটার পূর্বপদ পরপদ এক পদ হবে। পূর্বপদ যদি বিশেষ্য হয় পরপদও বিশেষ্য হবে, পূর্বপদ যদি বিশেষণ হয় পরপদও বিশেষণ হবে। যেমন দেখো মাতা পিতা, মাতাও বিশেষ্য পিতাও বিশেষ্য। এরপর দ্বন্দ্ব সমাস যেটা হবে সেটার ব্যাস বাক্যে ও হয়। সাধারণত ব্যাস বাক্যে ও এবং আর হয়, কিন্তু এখানে ওটা বেশি হয়। দেখো আমি বলি কয়েকটা, মাতা ও পিতা ও আছে, টাকা ও পয়সা ও আছে, হাট ও বাজার ও আছে, 9-6 ও আছে, দুধেও ভাতে ও আছে, মায়ও জিয়ে ও আছে। ক্লিয়ার? প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে দ্বন্দ্ব সমাস যেটা হবে সেটার পূর্বপদ এবং পরপদ 2টা মিলে একটা পদ বুঝাইতে হবে। মাতা পিতা বললে একজন কি বুঝায় আসলে, যেটা দ্বন্দ্ব সমাস হবে সেটার পূর্বপদ পরপদ 2টা মিলে একটা পদ হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি যেটা বলতে চাচ্ছি, এভাবে যদি তুমি বাংলা 3য় পত্র গ্রামারটা খুঁটে খুঁটে তুমি পড়ো, সেটা 2 অধ্যায় হোক, 3 অধ্যায় হোক, 5 বা 25 অধ্যায় হোক, যে অধ্যায় হোক না কেন, তুমি যদি খুঁটে খুঁটে পড়ো তাহলে তোমার আর বাংলা সেকেন্ড পেপার পরীক্ষায় ভালো করতে কোনো বাধা আসবে না। যাই হোক, আজকে ছোট লেকচারে আমি বলতে চাচ্ছি, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে এখন থেকে সে 27 হোক আর 28 হোক, বাংলা 2য় পত্রটা ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। বিশেষ করে আমি সিদ্দিকী স্যার অফলাইন এবং অনলাইনে পড়াই। তোমরা আপনার নম্বরটা হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, অথবা এখনও লিখতে পারো সিদ্দিকী স্যার 01926919621।
এটা তুমি হোয়াটসঅ্যাপে তুমি দিলে আমার সাথে কথা বলতে পারবা, তুমি অনলাইনেও পড়তে পারবা, অফলাইনেও পড়তে পারবা। আর তোমরা যদি আমার কোনো ক্লাস দেখতে চাও, আমার ইউটিউবে আমার ক্লাস আছে সিদ্দিকী স্যার, ইউটিউব দিয়ে দাগ দেবা, এবং আমার একটা পাতা আছে সিদ্দিকী স্যার বাংলা এডুকেয়ার, ওখান থেকে সার্চ দিয়ে দেখতে পারবা। যাই হোক, আজকে তোমাদের কাছে এই জন্যেই লেকচারটা দেওয়া হলো যে এই মাসের 20 তারিখে খুব সম্ভবত এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। যারা 28 পরীক্ষা দিবে এখন থেকে প্রস্তুতি দিবে, এবং যারা নবম তারাও প্রস্তুতি দিবে। তোমরা যারা যারা বাংলায় দুর্বল আমার সাথে যোগাযোগ করবে। আর আমার সাথে যোগাযোগ কথা না, তুমি ভালো করে পড়লে আমি যে গাইডলাইনটা দিয়েছি এভাবে পড়বা। তুমি ম্যাডামের কাছে পড়ো স্কুলে বা টিচারের কাছে পড়ো, আগে তুমি বুঝবা, বুঝে সুন্দর করে মূল বইটা বাসায় যেয়ে পড়বা। এবং মূল বইটার মধ্যে যে উদাহরণ দেওয়া আছে, মূল বইটার মধ্যে যা আছে ওগুলাই প্রশ্ন আসবে। ভালো থাকো, আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি। তবে এই কথাটা সবসময় খেয়াল রাখবে, বি অ্যাফ্রেড অফ আল্লাহ। আসসালামু আলাইকুম।